আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে এবং সঙ্গে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে আহতদের চিকিৎসা সহায়তায় ঢাকায় সিঙ্গাপুরের চিকিৎসক দল, প্রাণহানি বেড়ে ৩২। ফ্যাসিবাদী শক্তির উত্থান ঠেকাতেই প্রধান উপদেষ্টার ঐক্যের আহ্বান মনে করেন বিএনপি, শিগগিরই নির্বাচনের সুনির্দিষ্ট ঘোষণার আশা। নাটোরের বড়াই গ্রামে ট্রাকের সাথে মাইক্রোবাসের সংঘর্ষে ৫ জন নিহত, ঘটনাস্থলেই মাইক্রোবাস যাত্রীদের মৃত্যু। বিমান বিধ্বস্তে আহত শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তায় চ্যানেল আই পরিবার, রক্তদান কর্মসূচিতে কর্মীদের সঙ্গে সাধারণ মানুষের অংশগ্রহণ। এবং ম্যাচ জেতানো ব্যাটিং পারফরম্যান্সের জন্য তৃপ্ত ব্যাটার অনিক, তৃতীয় ম্যাচেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্যে টিম টাইগার্স। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে দগ্ধ ও আহতদের চিকিৎসায় সিঙ্গাপুর থেকে আসা বিশেষজ্ঞ দলের সাথে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের বৈঠক হয়েছে। এ নিয়ে জানতে মিথিলা নাজনীনের কাছে যাচ্ছি। তিনি বার্ন ইনস্টিটিউটে আছেন। মিথিলা, সিঙ্গাপুরের চিকিৎসকদের সঙ্গে বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকদের বৈঠক নিয়ে কি আপডেট আছে আপনাদের কাছে? মৃত্তিকা, সিঙ্গাপুরের যে চিকিৎসক দল এসেছেন তাদের সঙ্গে বার্ন ইনস্টিটিউটে এখানে যারা বিশেষজ্ঞরা রয়েছেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের যারা কর্মকর্তারা রয়েছেন তাদের যে বৈঠকটি হয়েছে, বৈঠকের ব্রিফিংটা আমরা জানতে পারবো বেলা ৩টায়। বার্ন ইনস্টিটিউটে জানানো হবে যে সার্বিক বিষয়টা নিয়ে। আর এই পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে যদি আমরা বলি যে সব মিলিয়ে কিন্তু ভর্তি রয়েছে ৪৪ জনের মতো, তাদের মধ্যে ১১ জনের অবস্থা খুবই ক্রিটিক্যাল, তারা আইসিইউতে আছেন এবং এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা জানা গিয়েছে ৩২। তো সব এখানে কিন্তু ডাক্তাররা বলছেন, গতকাল থেকেই বলছেন, আজকে আমরা সকাল থেকে যেটা জানাচ্ছিলাম যে তারা বলছেন যে পোড়া রোগীদের ক্ষেত্রে অ্যাসেসমেন্টটা সাধারণত ডেইলি বেসিসে হয়, অর্থাৎ গতকাল তাদের ক্ষেত্রে যে চিকিৎসাটা রয়েছে আজকের বিষয়টা কিন্তু একটু আলাদা হবে। তো আজকের যে অ্যাসেসমেন্টটা, সেই অ্যাসেসমেন্টের মূল্যায়নটা কিন্তু আমরা এই ব্রিফিংয়ের সময় জানতে পারবো। পাশাপাশি চিকিৎসক দলের সঙ্গে আলোচনা করে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সেটিও আমরা জানতে পারবো। এবং সব মিলিয়ে যদি বার্ন ইনস্টিটিউটের পরিবেশটা বর্ণনা করি তাহলে গত ২ দিন আমরা যেমন দেখেছি রোগীর স্বজনদের এখানে আর্তনাদ কিংবা তাদের যে অপেক্ষা, সে ধরনের পরিস্থিতি আজকে নেই। আজকে শুধু এখানে গণমাধ্যম কর্মীরা কাজ করছেন এবং এটার বাইরে কিন্তু এখানে নিরাপত্তা ব্যবস্থা খুবই জোরদার করা হয়েছে। তো সব মিলিয়ে এই ছিল বার্ন ইনস্টিটিউট থেকে সর্বশেষ। ধন্যবাদ মিথিলা আপনাকে। মাইলস্টোন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩২-এ দাঁড়িয়েছে। দগ্ধদের চিকিৎসা দিতে সিঙ্গাপুরের একটি মেডিকেল টিমের সঙ্গে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের বৈঠক হয়েছে। বিকেলে এই বিষয়ে বিস্তারিত জানাবে বার্ন ইনস্টিটিউট। আহত, নিহত ও নিখোঁজ শিক্ষার্থীদের প্রকৃত তথ্য বের করে তালিকা প্রস্তুত করতে কমিটি করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। নাজিব বেগ জানাচ্ছেন। বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনার ২ দিন পরও অনেক অভিভাবক ও শিক্ষার্থীরা আসছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ফটকের সামনে। কোনো শিক্ষার্থী নিখোঁজ হলে স্কুলে অভিযোগ করার অনুরোধ করা হয়েছে। এছাড়া আহত, নিহত ও নিখোঁজদের প্রকৃত তালিকা করতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বয়ে ৭ সদস্যের কমিটি করেছে কলেজ কর্তৃপক্ষ। আমাদের শুধু এখন খবরটা পৌঁছে দেওয়া প্যারেন্টসদের যে আপনারা কাইন্ডলি মাইলস্টোন কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসে ৫ নম্বর ভবনে যে তথ্য সরবরাহ কেন্দ্র আছে, আপনাদের কোনো প্যারেন্টস, কোনো বাচ্চা যদি স্টিল মিসিং থাকে আপনারা অনতিবিলম্বে এই জায়গাটায় যোগাযোগ করুন। দগ্ধ ও আহতদের চিকিৎসা সহায়তা করতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার চং সি জ্যাকের নেতৃত্বে সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসে প্রতিনিধি দল। পরে বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন তারা।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, মাইলস্টোনের ঘটনায় আহত বা নিহতের সংখ্যা গোপনের উদ্দেশ্য নেই সরকারের। জাতীয় নিরাপত্তা জোরদার এবং আকাশপথে দুর্ঘটনা শূন্যে নামিয়ে আনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে কোনো ব্যত্যয় হয়নি বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা CR আবরার। সেই সঙ্গে তিনি বলেন, তার পদত্যাগের কোনো ইচ্ছে নেই, তবে নিয়োগকর্তা চাইলে চলে যাবেন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সব দাবি দ্রুত সময়ের মধ্যে পর্যায়ক্রমে মেনে নেওয়া হবে বলেও জানান তিনি। বিমান প্রশিক্ষণের স্থান পরিবর্তনের বিষয়টিও ভেবে দেখা হচ্ছে বলে জানান উপদেষ্টা। শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষা সচিবকে সরকারের উচ্চ পর্যায় থেকে অপসারণ করা হয়েছে, এই বিষয়ে তিনি অবগত নন। HSC পরীক্ষার পরবর্তী তারিখগুলো পর্যায়ক্রমে জানিয়ে দেওয়া হবে বলেও জানান শিক্ষা উপদেষ্টা। এখানে আমার উপরে যে দায়িত্ব যেটা অর্পণ করা, এখানে আমার মনে হয় রায় আপনারাই যখন দিয়ে দিচ্ছেন, আপনার না আমার এখানে যাওয়ার তেমন কিছুই নাই। এখানে কোনো রকমের অব্যবস্থাপনা এখানে হয়নি। আমি সেটাই বোঝাতে চেষ্টা করছি। ব্যবস্থা নির্দিষ্ট যে নিয়ম কানুন আছে, আমি আর আপনাদের সঙ্গে উত্তর দেব না। অশেষ বিমান বিধ্বস্তের স্থল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের এখনকার অবস্থা জানতে রিয়াজ ইসলামের কাছে যাচ্ছি। রিয়াজ, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের এখনকার অবস্থা কেমন দেখছেন? মিত্রিকা, সকাল থেকে আমরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে রয়েছি এবং সেখানে দেখতে পেয়েছি আসলে শুনশান নীরবতা, কারণ সেখানে পুলিশ এবং কয়েকজন কর্মচারী ছাড়া আসলে কেউ নেই। তবে মাইলস্টোন স্কুল এবং কলেজের ক্যাম্পাসের সামনে মূলত উৎসুক জনতা, তারা রাজধানীর বিভিন্ন জায়গা থেকে এসেছে শুধুমাত্র দুর্ঘটনার যেই ভবনটিতে হয়েছে সেই ভবন দেখার জন্য। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ একটি 6 সদস্যের কমিটি গঠন করেছি। সেই কমিটিতে মূলত আহত, নিহত এবং যারা নিখোঁজ রয়েছে 3 দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। তবে কিছুক্ষণ আগে একজন আমরা শিক্ষকের সাথে কথা বলেছিলাম, তিনি যেটি আমাদের জানিয়েছেন যে আগামী রোববার অর্থাৎ 27 তারিখ থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্লাস চলবে। তবে অভিভাবকদের সাথে কথা বলেছিলাম, তারা আসলে এটি বলেছে যে এখনই যদি ক্লাস শুরু হয় ছাত্রদের বা শিক্ষার্থীদের জন্য সেটি আসলে মানসিকভাবে তারা প্রস্তুত নয়। তো সব মিলিয়ে বলতে গেলে এখন নিরাপত্তা এখানে জোরদার রয়েছে সব। মিত্রিকা, ধন্যবাদ রিয়াজ আপনাকে। মাইলস্টোন কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের উপর আইন শৃঙ্খলা বাহিনীর নিপীড়নের প্রতিবাদ জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করে বাম দলগুলো। কমিশনের বৈঠকের শুরুতেই সিপিবি, বাসদ সহ বাম দলগুলোর প্রতিনিধিরা ওয়াকআউটের ঘোষণা দেন। তারা বলেন, এনসিপি গোপালগঞ্জে সভা করতে যাওয়ার আগে এবং পরে নানানভাবে উস্কানি দিয়ে পরিস্থিতি ঘোলা করেছে। সেই সুযোগে আইন শৃঙ্খলা বাহিনী গোপালগঞ্জের সাধারণ জনমানুষের উপর নিপীড়ন চালায়। সরকারের 2 উপদেষ্টা রাষ্ট্রীয় নিপীড়নে হতাহতের শিকার কোনো পরিবারের সদস্যদের কাছে কেন গেলেন না, এই প্রশ্ন রাখেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। ওয়াকআউটের বিষয়টি গণতান্ত্রিক অধিকার হিসেবে দেখছেন কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। যেটা ঐকমত্য কমিশনের বাইরে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায়, সেজন্য আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো। তার বলছি একটা প্রতীকী 10 মিনিটের জন্য আমরা নিঃসন্দেহে আশা করছি তারা ফিরে আসবেন এবং আলোচনায় অংশ করবেন। আমরা ইতিমধ্যে অন্যান্য রাজনৈতিক দলের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বলেছে আসলে সরকার এই কাজটা যথাযথভাবে করছে না। আমরা এর নিন্দা জানাই, সেটা যার যার দলের ব্যাপার। আমরা আপনাদের সামনে দেশবাসীকে এবং সরকারকে বলতে চাই, সরকার তার জায়গা থেকে ফিরে আসবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ফ্যাসিবাদী শক্তি আবার উত্থানের চেষ্টা করছে। তাই মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে আলোচনা হয়েছে, সেখানে গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের বলেন, নির্বাচন নিয়ে শিগগিরই সুনির্দিষ্ট ঘোষণা আসবে। রাহুল রায় জানাচ্ছেন। মঙ্গলবার রাতে যমুনায় হঠাৎই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাতে বৈঠক শেষে বিএনপি মহাসচিব বৈঠক নিয়ে কোনো কথা বলেননি। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব।
বৈঠক শেষে সাংবাদিকদের জানান, গোপালগঞ্জের ঘটনা, মঙ্গলবার সচিবালয়ে বিশৃঙ্খলা সহ সাম্প্রতিক ইস্যুগুলো নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে। জুলাই এবং আগস্টে আপনার যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন নিয়ে আসা হয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী শক্তিকে যে পরাজিত করা হয়েছে, সেটা এই জুলাই আগস্ট মাসেই ওই শক্তির আবার উত্থানের একটা নমুনা দেখা মতো অবস্থা তৈরি হয়েছে। এটার জন্যই উনি সম্ভবত যেটা উনি বলেছেন যে সমস্ত রাজনৈতিক দলগুলোর যারা ফ্যাসিস্টদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, লড়াই করেছে, তাদের সঙ্গে তিনি মত বিনিময় করার জন্যই এই সভাটা তিনি ডেকেছিলেন এবং আমরা সেখানে আলোচনা করেছি। আমরা আবার আমাদের পূর্বের যে কমিটমেন্ট টু কোঅপারেট উইথ দ্য এই আপনার সরকারের সঙ্গে আপনার গভর্নমেন্ট যে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আপনার তাদের সঙ্গে সহযোগিতা করা, সর্বাত্মক সহযোগিতা করবার জন্য আমরা আলোচনা করেছি। মহাসচিব জানিয়েছেন, নির্বাচন নিয়েও কথা হয়েছে। সরকারের ভেতরের অনেকের অভিজ্ঞতার ঘাটতি আছে বলেও মনে করেন তিনি। ওনার যে প্রতিশ্রুত যে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন দেওয়া হবে, সেটা আপনার আমরা মনে করি যে ওনারা যে অতি দ্রুত সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত। এই ব্যাপারে ঘোষণা দিয়ে আপনার কোনো যেন আর অ্যাম্বিগুইটি না থাকে, অস্পষ্টতা না থাকে, সেই ব্যবস্থাটা নেওয়া উচিত। তিনি বলেছেন যে তিনি সেই ব্যবস্থাটা নেবেন। এই সরকারের সবচেয়ে বড় সমস্যাটা কোথায় জানেন? যে তাদের অভিজ্ঞতা অনভিজ্ঞ লোকেরাই বেশি আছে, অভিজ্ঞতার অভাব আছে। আর কিছু কিছু মানুষের মধ্যে একটা সমস্যা আছে কি, যে তাদের ইগো কাজ করে। তারা এই যে রাজনৈতিক দলগুলোর যে একটা অভিজ্ঞতা আছে, বিশেষ করে যারা সরকারে ছিল অতীতে, যেমন আমরা, আমাদের সঙ্গে পরামর্শ করা, কথা বলা, মাঝে মাঝে মতামত নেওয়ার চেষ্টা করা, এই বিষয়টায় তারা একটু পিছিয়ে। মির্জা ফখরুল বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঘন ঘন আলোচনা হলে আরো ভালো হবে। কিছু কিছু বিশৃঙ্খলা হচ্ছে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। সিস্টেম সংস্কার, দৃশ্যমান বিচার ও জুলাই হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবিতে চাঁদপুরে পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। চাঁদপুর সার্কিট হাউসে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেছেন এনসিপির নেতারা। দলের দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, জুলাই হত্যার রায় কার্যকর না হওয়া পর্যন্ত সরকার যেন অন্য কিছু চিন্তা না করে। স্বজন হারিয়ে বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ প্রত্যাশার কথা তুলে ধরেন শহীদ পরিবারের সদস্যরা। আমরা দেখলাম মাইলস্টোনে বিমান ক্র্যাশ হয়েছে, তারপরে সেখানে শিক্ষকদেরকে এবং শিক্ষার্থীদেরকে সেখানে ব্যাপকভাবে পিটানো হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সর্বোপরি সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা। সবসময় বলে আসছি, এই স্বাস্থ্য উপদেষ্টা এটা কোনো নাই। আপনার দেখছেন আমার কোন ধরনের অ্যাক্টিভিটি, উনি যে কাপড়টা নেয়, কাপড়টা হারাম হবে। উনি যে গাড়িটা চলে সরকারের টাকায়, এটা হচ্ছে জনগণের সাথে বেমানি। নাটোরের বড়াই গ্রামে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। নিহতদের সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। বুধবার সকাল 10:30টার দিকে উপজেলার শ্রীরামপুর আইরমারি ব্রিজ এলাকায় বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নাটোর থেকে ঢাকাগামী মাইক্রোবাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলে 5 জনের মৃত্যু হয়। নাটোর সদর হাসপাতালের আরএমও ডাক্তার সম্রাট জানান, গুরুতর আহত 2 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উত্তরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধ বিমান ধসের ঘটনায় আহতদের চিকিৎসায় চ্যানেল আই প্রাঙ্গণে মঙ্গলবার রক্তদান কর্মসূচি হয়েছে। দিন জুড়ে চলা কর্মসূচিতে চ্যানেল আই পরিবার এবং ইনসেপ্টে ফার্মাসিউটিক্যালসের কর্মী সহ সাধারণ মানুষের অংশগ্রহণের সুযোগ ছিল। একই কর্মসূচি বৃহস্পতিবারও দিন জুড়ে চলবে। মিথিলা নাজনীন জানাচ্ছেন। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তার হাত বাড়াতে চ্যানেল আই প্রাঙ্গণে রক্তদান কর্মসূচির আয়োজন। চ্যানেলকে অনেক ধন্যবাদ যে আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। কালকে আমি কিন্তু বার্ন ইউনিটের সামনে কিছুক্ষণ দাঁড়িয়েও ছিলাম রক্ত দেওয়ার জন্য। ঘটনাস্থলে উপস্থিত না হয়েও দূর থেকে রক্ত দিয়ে সাহায্য করতে পেরে আমার খুবই ভালো লাগছে। খুবই ভালো লাগছে, সবাই যেন আগে আসে রক্ত দেওয়ার জন্য। মানবিকতা আর সামাজিক দায়িত্ববোধ থেকেই এমন আয়োজন বলে জানান চ্যানেল আইয়ের বার্তা প্রধান। আমাদের এখানে যথেষ্ট সংখ্যক কর্মী আছে, তারা 50% যদি দেয় তাহলে কয়েকশো ব্যাগ রক্ত আসে।
তো সে কারণে এই আয়োজনটা আমি মনে করি যে এটা সবারই এই দায়িত্ব এর মধ্যে থাকা দরকার, কারণ যে করুণ ঘটনাটা ঘটেছে আমি তো শুধু এক ব্যাগ রক্ত দিয়ে আমি পার্টিসিপেট করছি, কিন্তু যেই মায়ের কোল খালি হয়েছে, যে বাবার কোল খালি হয়েছে, সেটা তো আর শোধ কোনো দিন হবে না। চ্যানেল আই এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের যৌথ আয়োজনে দিনভর এই কর্মসূচিতে চ্যানেল আই পরিবারের বাইরেও অনেকে রক্ত দিয়েছেন। আমি চ্যানেল আইয়ের স্টাফ না, আমি বাইরের লোক। তো চ্যানেল আইয়ের প্রাঙ্গণে রক্ত কার্যক্রম শুরু করছে, সেজন্য জানতে পারি আমি এখানে আসছি রক্ত দিতে। আমি তাদের পাশে দাঁড়াতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। চ্যানেল আইতে আজকের আয়োজনে অনেক ভালো একটা রেসপন্স পেয়েছি। এই ব্লাডগুলো আমরা পৌঁছে দিচ্ছি স্ক্রিনিং টেস্ট এবং ক্রস ম্যাচ সহ। দুর্ঘটনায় নিহতের ঘটনায় শোক জানিয়েছে চ্যানেল আই পরিবার এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। দর্শক, ফিরে এলাম বিরতির পর। 31শে জুলাইয়ের মধ্যে জুলাই সনদ ঘোষণা না করলে আগামী 3রা আগস্ট সচিবালয় ঘেরাওয়ে কফিন মার্চ করবে ইনকিলাব মঞ্চ। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের নেতারা বলেন, ইতোপূর্বে জুলাই সনদ ঘোষণার লক্ষ্যে একাধিকবার সময় নিয়েও সনদ ঘোষণা না করা মূলত জুলাই অভ্যুত্থানের সাথে প্রতারণার শামিল। কফিন মার্চে প্রত্যেক উপদেষ্টার জন্য একটি করে কফিন রাখারও ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। এছাড়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দুর্ঘটনায় প্রত্যেককে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান, আহতদের বিদেশে নিয়ে চিকিৎসা, অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ও সামরিক খাতকে শক্তিশালী করা সহ বিভিন্ন দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। 31 তারিখের মধ্যে কিভাবে করবেন আর জানি না, কদ্দূর গেছেন তাও জানি না। যে কোনো উপায়ে আপনাকে জুলাই সনদ ঘোষণা করতেই হবে। সময় 31শে জুলাই। যদি না পারেন তাহলে আগামী অগস্টের 3 তারিখ শাহবাগ থেকে দুপুর 12টায় সচিবালয়ের সর্বাত্মক ঘেরাওয়ের উদ্দেশ্যে আমরা কফিন মার্চ ঘোষণা করেছি। জুলাই সনদ ঘোষণা না করেন তাহলে 3 তারিখে আপনারা কফিনে ঢুকবেন, আপনারা আপনাদের পছন্দ মতো কফিন পছন্দ করতে পারবেন। ময়মনসিংহের সুতিয়াখালীর ক্যাপ্টেন সালাউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হাবিবুর রহমান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার রাত 11টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। জোহরের পরে জানাজার নামাজ শেষে তাকে ময়মনসিংহের ভাটি কাশর কবরস্থানে দাফন করা হয়েছে। 1971 সালে মুক্তিযুদ্ধ চলার সময় তিনি নেত্রকোনার ঠাকুরকোনা ব্রিজ অপারেশন ও নাজিরপুর যুদ্ধে বিশেষ ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধ ও মুক্তাগাছা এবং মহান আল্লাহ তাআলার বাণী ও শিক্ষা এই নামে 2টি বইয়ের রচয়িতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হাবিবুর রহমান। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে কানাডার ক্যালগেরির বাইতুল মোকাররম ইসলামিক সেন্টারে বিশেষ দোয়া মাহফিল হয়েছে। বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরি এই আয়োজন করে। সে সময় অ্যাসোসিয়েশনের সভাপতি ইকবাল রহমান এবং সাধারণ সম্পাদক আসিফ হোসেন সহ ক্যালগেরির প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বক্তারা এই ধরনের দুর্ঘটনা যাতে আর না ঘটে সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করা হয়। অনুষ্ঠান শেষে নিহত ও আহতদের স্মরণে নীরবতা পালন করা হয়। ইসরায়েলের নির্বিচার হামলার পাশাপাশি তীব্র খাদ্য সংকটে ভুগছেন গাজার বাসিন্দারা। অনাহার অর্থাহারে দিনের পর দিন কাটাতে হচ্ছে উপত্যকাটির অসহায় শিশুদের। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে 21 মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের সময় উপত্যকাটিকে অপুষ্টিতে ভুগে 101 জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 80 জনই শিশু। গাজায় বর্তমানে প্রায় 9 লাখ মানুষ ক্ষুধার যন্ত্রণায় ভুগছেন বলে জানিয়েছেন স্থানীয় আল শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া। এর মধ্যে 70,000 শিশু অপুষ্টিতে আক্রান্ত বলে জানান তিনি। বর্তমানে গাজায় এক মুঠো খাবারের জন্য হাহাকার দেখা দিয়েছে। সীমিত সংখ্যক জাতিসংঘের ত্রাণের ট্রাককে গাজায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিচালিত বিতর্কিত ত্রাণ সহায়তা কেন্দ্রগুলোতে খাবার সংগ্রহ করতে আসা নিরীহ নিরস্ত্র মানুষের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। শুধু গাজার বাসিন্দা নয়, অনাহারে ভুগছেন জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRW এর কর্মী ও চিকিৎসকরাও।
জাপানের সঙ্গে বড় একটি বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, নতুন বাণিজ্য চুক্তির আওতায় জাপানের অটোমোবাইল খাতে আগের আরোপিত শুল্ক 25% থেকে কমিয়ে 15% করা হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে $550 বিলিয়ন বিনিয়োগ করবে জাপান। ট্রাম্প আরও জানান, এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে চাল, গাড়ি, ট্রাক ও বেশ কিছু কৃষি সামগ্রী আমদানিতে নিজেদের বাজার উন্মুক্ত করবে জাপান। এবারে নিটুল টাটা কৃষি সংবাদ। মেহেরপুরে অপ্রচলিত ড্রাগন ফল চাষ কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। বাগান থেকেই পাইকাররা ড্রাগন ফল কিনে নিয়ে বিক্রি করছেন। গেল বছর গাছে টনিক ব্যবহার করা নিয়ে ব্যাপক আলোচনার পর এবছর প্রাকৃতিক উপায়ে ড্রাগন উৎপাদন করেছেন চাষিরা। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট। বাগানগুলো এখন ড্রাগন ফলে ভরপুর। বর্তমানে স্থানীয় বাজারে ড্রাগন ব্যাপক বিক্রি হচ্ছে, যা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে উৎপাদন করা। চাহিদাও বেড়েছে এই ফলের। তবে অতিরিক্ত বৃষ্টিতে ফল ছোট হওয়ার কারণে লাভ কম বলছেন চাষিরা। অতিরিক্ত বর্ষার কারণে এগুলো পয়স ধরছে। হ্যাঁ, এ দেখেন অনেক ফুল কেন পচে গেছে। এখন আশা আছি যে সামনে বছরে যদি আল্লাহ দেয়, হ্যাঁ, বাজার যাই হোক না কেন, মানুষ তো খাওয়া ধরে গেছে। বাজারে 100 টাকা 80 টাকা বাজার পাইলে চাষিদের 2-4 টাকা হবে। জমি থেকে কীটনাশক মুক্ত ড্রাগন ফল 80 থেকে 100 টাকা কেজি দরে পেয়ে খুশি ক্রেতারা। বাজারে অবশ্য অনেকগুলো ড্রাগন পাওয়া যায়, সেখানে হয়তো কীটনাশক বিভিন্ন রকম দেওয়া থাকে, কিন্তু আমরা এখানে দেখলাম যে ডাইরেক্ট ক্ষেত থেকে আনছে এবং ফরমালিন মুক্ত। এই কারণে আমরা এখানে দাঁড়ালাম এবং দামে অনেক কম। পাইকারি ব্যবসায়ীরা জমি থেকে ড্রাগন ফল কিনে ঢাকা, চিটাগাং, সিলেট, বরিশাল সহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করছেন। ন্যাচারালগুলো সব থেকে ছোট মাঝারি হয়, এগুলোর দাম একটু বেশি। তা আমাদের এখনকার মানুষ বোঝে না, বড় টনিক মারা যেগুলো আছে ওগুলো কিনে খায়, ওগুলো একটু দাম কম পাওয়া যায়, আর এগুলো আমাদের বেচাকেনা একটু কম। কোনো কেমিক্যাল ছাড়া প্রাকৃতিক উপায়ে ড্রাগন উৎপাদনে বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। ড্রাগন চাষের ক্ষেত্রে অন্যান্য জায়গায় বিভিন্ন ধরনের টনিক ব্যবহার করে, তারা বিভিন্ন ফোরচিপিয়ে ব্যবহার করে। তো আমাদের কৃষকদের বলছি যে ফোরচিপিয়ে ব্যবহার না করে বা টনিক ব্যবহার না করে ন্যাচারালভাবে আবাদ করে এর মানটাকে ঠিক রাখলে যাতে ভোক্তারা ভালো জিনিস পায়। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। আবহমান বাংলায় কদম ফুল আর বর্ষা এক সূত্রে গাঁথা। সমাজ সংস্কৃতিতেও কদমের রয়েছে সৌন্দর্য ও আবেগের বিচিত্র বন্দনা। একসময়ে গ্রাম বাংলার পরিচিত দৃশ্য কদম গাছ অস্তিত্বহীনতায় ভুগছে। পরিবেশবিদরা বলছেন এটি প্রাকৃতিক ভারসাম্যহীনতার সংকেত। হারুন রশিদের তথ্য ও মোহাম্মদ সামিরুজ্জামানের ভিডিও চিত্রে সৈয়দ মাধি অদিতের রিপোর্ট। এক পশলা বৃষ্টির পর প্রকৃতি যখন জেগে ওঠে স্নিগ্ধ রূপে, তখন গাছের শাখায় সাদা হলুদের মিশেলে ফুটে ওঠে সুবাসিত কদম ফুল। রবীন্দ্রনাথ থেকে জীবনানন্দ সবাই কদমকে বরণ করেছেন ভালোবাসার প্রতীক হিসেবে। গত এক দশকে ভোলায় কদম গাছের সংখ্যা কমেছে প্রায় 40%। বিশেষজ্ঞরা বলছেন কদম গাছ কমে যাওয়ার অন্যতম কারণ জলবায়ু পরিবর্তনের অভিঘাত। অতিরিক্ত তাপমাত্রা, অনিয়মিত বর্ষণ আর মাটির গুণগত মানের অবনতি কদম গাছের বৃদ্ধিতে বাধা সৃষ্টি করছে। দশক আগেও ভোলায় সড়কের পাশ জুড়ে কদম শোভা পেলেও এখন তা শুধুই স্মৃতি। কদম ফুলের সৌন্দর্য আমরা যাতে দেখতে পাই, তার জন্য এই কদম ফুল অন্যান্য গাছে রোপণের পাশাপাশি এই গাছটাও রোপণ করা উচিত। আমরা বিভিন্ন সময় এই ফুল দিয়ে খেলা করেছি, কিন্তু এখন আমরা যত বড় হচ্ছি তত কদম ফুল আমাদের ধারের কাছ থেকে মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে। যে সমস্ত ফুল গাছগুলো বিলুপ্তির পথে, এগুলাকে সংরক্ষণের জন্য যথাযথ প্রক্রিয়া বা ব্যবস্থা করা খুবই জরুরি। পরিবেশ বিপর্যয় প্রতিরোধ ও দেশীয় উদ্ভিদের অস্তিত্ব রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে বন বিভাগ। মানুষের সৌন্দর্য, যেটা মানুষের মনকে প্রসিদ্ধ করে, যেগুলো নিয়ে সাহিত্য সংস্কৃতিতে একটা প্রভাব তৈরি হবে, এই ধরনের প্রজাতিগুলো যেন তারা সংরক্ষণ করে বাংলাদেশে টিকিয়ে রাখে, এর জন্য আমরা সবসময় পরামর্শ দিয়ে থাকি। বাস্তুতন্ত্র রক্ষায় শুধু কদমই নয়, সব প্রকার জীববৈচিত্র্য সংরক্ষণের বিকল্প নেই বলে মত পরিবেশবাদীদের।
সৈয়দ মাদিহা অদিত, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। ফেনীতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। মিজান রোডে জেলা পরিষদ মাঠে আয়োজিত মেলার উদ্বোধন করেন প্রশাসনের কর্মকর্তা ও নার্সারি মালিকরা। সে সময় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আয়োজিত মেলায় 20টি স্টলে শোভা পাচ্ছে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা সহ বৃক্ষরোপণের বিভিন্ন সরঞ্জাম। আগামী বুধবার বিকেলে সেরা স্টলের পুরস্কার বিতরণের মাধ্যমে মেলা শেষ হওয়ার কথা রয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় ঝিনাইদহে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। শহরের জাবেদা খাতুন একাডেমিতে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার আনন্দ কিশোর সাহা। সে সময় আরও উপস্থিত ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার আমজেদ হোসেন, জাবেদা খাতুন একাডেমির প্রধান শিক্ষক শরীফুজ্জামান সহ অন্যরা। পরে শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। দর্শক, সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে আহতদের চিকিৎসা সহায়তায় ঢাকায় সিঙ্গাপুরের চিকিৎসক দল, প্রাণহানি বেড়ে 32। ফ্যাসিবাদী শক্তির উত্থান ঠেকাতেই প্রধান উপদেষ্টার ঐক্যের আহ্বান মনে করে বিএনপি। শিগগিরই নির্বাচনের সুনির্দিষ্ট ঘোষণার আশা। নাটোরের বড়াইগ্রামে ট্রাকের সাথে মাইক্রোবাসের সংঘর্ষে 5 জন নিহত, ঘটনাস্থলেই মাইক্রোবাস যাত্রীদের মৃত্যু। বিমান বিধ্বস্তে আহত শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তায় চ্যানেল আই পরিবার রক্তদান কর্মসূচিতে কর্মীদের সঙ্গে সাধারণ মানুষের অংশগ্রহণ। এবং ম্যাচ জেতানো ব্যাটিং পারফরম্যান্সের জন্য তৃপ্ত ব্যাটার অনিক। তৃতীয় ম্যাচেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্যে টিম টাইগার্স। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।